আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের অনলাইন ক্লাসটি তৈরি করা হয়েছে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভূমিরূপ বিজ্ঞানের চিন্তাধারা ক্রমবিকাশ, দ্বিতীয় অধ্যায়। উপস্থাপনায় আছি আমি ফারিয়া জামান, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভূমিরূপ বিজ্ঞানের চিন্তাধারার বিবর্তন, বিভিন্ন যুগে চিন্তাধারার বিকাশ, স্কুল অফ থটস, ক্ষয়চক্র, বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়চক্র, ডেভিসের ক্ষয়চক্র মতবাদ, ক্ষয়চক্রের নিয়মতত্ত্ব, ক্ষয়চক্রের নিয়ন্ত্রক সমূহ, ক্ষয়চক্রের বিভিন্ন শর্ত এবং ডেভিস তত্ত্বের সমালোচনা নিয়ে। চলো বিস্তারিত যাওয়া যাক। প্রথমে আমরা জানব ভূমিরূপ বিজ্ঞানের চিন্তাধারার বিবর্তন সম্পর্কে। অসংখ্য দার্শনিক, চিন্তাবিদ, ভূবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের নিরলস চিন্তা, পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে ভূমিরূপ বিজ্ঞান বর্তমানে একটি স্বতন্ত্র বিজ্ঞান রূপে প্রতিষ্ঠা পেয়েছে। ভূমিরূপ বিজ্ঞান সম্পর্কে প্রথম গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ও দার্শনিক পলিবিয়াস সম্যক ধারণা প্রদান করেন। গ্রিক মনীষীদের পরবর্তী সময়ে মধ্যযুগীয় আরব মুসলিম মনীষী যেমন ইবনে সিনা, আল বিরুনি, আল ইদ্রিসি প্রমুখ ভূমিকা রাখেন। পরবর্তীতে 18 ও 19 শতকে ইউরোপ, আমেরিকা ও রাশিয়ায় ভূমিরূপ বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণা হয় এবং বহু ভূগোলবিদের উত্থান ঘটে। উইলিয়াম মরিস ডেভিস ও ওয়াল্টার প্যাং ক্ষয়চক্র মতবাদ দিয়ে আলোড়ন সৃষ্টি করেন। এবারে আমরা জানব বিভিন্ন যুগে চিন্তাধারার বিকাশ সম্পর্কে। ভূমিরূপ বিজ্ঞানে চিন্তাধারার বিকাশ গ্রিক আমলে শুরু হলেও বর্তমানেও তা অব্যাহত রয়েছে। বর্ণনার সুবিধার্থে বিকাশের সময়কে কতগুলো সময়ে ভাগ করা হয়েছে। প্রাচীন বা গ্রিক যুগ, এই সময়কার ভূগোলবিদগণ হলেন হোমার, থ্যালেস, হিকাটিয়াস, হেরোডোটাস, প্লেটো, অ্যারিস্টটল, সেনেকা, ইরাটোস্থেনিস, স্ট্রাবো, টলেমি প্রভৃতি। মুসলিম যুগের ভূগোলবিদগণ হলেন আল বিরুনি, ইবনে সিনা, আল ইদ্রিসি, ইবনে বতুতা প্রভৃতি। ইউরোপীয় ও আমেরিকা যুগের ভূগোলবিদগণ হলেন লিওনার্দো দা ভিঞ্চি, বাফন, জেমস হাটন, জন প্লেফেয়ার প্রভৃতি। এছাড়াও আমাদের অন্যান্য যুগ রয়েছে। এবারে আমরা জানব স্কুল অফ থটস সম্পর্কে। বিশ্বের বিভিন্ন দেশের ভূগোলবিদ মাটি ও মানুষের আত্মসম্পর্ক অনুশীলনে ভিন্ন ভিন্ন আঙ্গিক ও ক্ষেত্র আবিষ্কার করেন। প্রতিটি দেশ নিজ আঙ্গিকে পারঙ্গম ও পারদর্শিতা অর্জন করে। এক এক দেশে এক এক মতদর্শন গড়ে ওঠে। এসব মতাদর্শনের মধ্যে জার্মানিতে ভূদৃশ্য, ফ্রান্সে মানবিক, ব্রিটেনে আঞ্চলিক, মার্কিন যুক্তরাষ্ট্রে পারিসরিক বিজ্ঞান মতাদর্শন সবিশেষ উল্লেখযোগ্য। এই সকল দেশে এসব মতাদর্শনকে স্কুল অফ থটস বলা হয়। আমাদের আধুনিক ভূগোল দর্শনে মোট 5টি দেশে স্কুল অফ থটস গড়ে ওঠে, যেমন জার্মান স্কুল অফ থটস, ফ্রান্স স্কুল অফ থটস, ব্রিটিশ স্কুল অফ থটস, রাশিয়ান স্কুল অফ থটস এবং মার্কিন স্কুল অফ থটস। এবারে আমরা জানব ক্ষয়চক্র সম্পর্কে। ইরোশন ল্যাটিন শব্দ ইরোজেরি বা ইরোসাস থেকে উৎপন্ন হয়েছে। প্রথমটির অর্থ টু গ্ন অর্থাৎ ক্ষয় করা এবং দ্বিতীয়টির অর্থ টু ইটেন অ্যাওয়ে ক্রমে ক্রমে ক্ষয় হওয়া। একটি নির্দিষ্ট ভূখণ্ডের গঠন ও ক্ষয়ের সার্বিক পরিস্থিতির পর্যায়ক্রমিক রূপ হচ্ছে সেই স্থানের ক্ষয়চক্র। তাহলে একটা নির্দিষ্ট ভূখণ্ডের গঠন ও ক্ষয়ের সার্বিক পরিস্থিতির পর্যায়ক্রমিক রূপটাকে আমরা বলছি ক্ষয়চক্র। ক্ষয়চক্র মতবাদের প্রবক্তা আমেরিকান ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিসের ভাষায়, যে কোনো ভূমিভাগের একটি সুনির্দিষ্ট জীবন ইতিহাস আছে এবং এই জীবনকালের মধ্যে ক্রমিক পর্যায় ভূমিচিত্রটির নিয়মিত পরিবর্তনগুলো প্রকাশ পায়। ফলে ভূমিচিত্র আদি অবস্থা থেকে
পর্যায়ক্রমে শেষ পরিণতিতে পৌঁছায়। তাই ক্ষয়চক্র বলতে বোঝায় কোনো অঞ্চলের সৃষ্টি থেকে বিনাশ পর্যন্ত ভূমিরূপে সব রকম পর্যায়ের সম্মিলিত অবস্থার বারবার পুনরাবৃত্তি। উইলিয়াম মরিস ডেভিসকে তার অসামান্য অবদানের জন্য ফাদার অফ জিওমরফোলজি বলা হয়। তাহলে ফাদার অফ জিওমরফোলজি হচ্ছে উইলিয়াম মরিস ডেভিস। এবারে আমরা জানব বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়চক্র। ভূমিরূপের পরিবর্তন সাধনকারী প্রতিটি প্রাকৃতিক শক্তির নিজস্ব ক্ষয়চক্র আছে। প্রাকৃতিক শক্তির বিভিন্ন ক্ষয়চক্রগুলো হলো নদীর ক্ষয়চক্র, শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র, সামুদ্রিক ক্ষয়চক্র, কাস্ট অঞ্চলের ক্ষয়চক্র এবং হিমবাহের ক্ষয়চক্র। আমেরিকান ভূমিরূপ বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস ক্ষয়চক্র মতবাদের প্রবক্তা হলেও আরো কয়েকজন ভূবিজ্ঞানী এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যেমন ওয়ালথার পেং, মার্কো এলসি কেইন প্রভৃতি। এবারে আমরা আলোচনা করব ডেভিসের ক্ষয়চক্র নিয়ে। উইলিয়াম মরিস ডেভিস বিশিষ্ট মার্কিন ভূতাত্ত্বিক প্রথমে 1889 খ্রিস্টাব্দে তার স্বাভাবিক ক্ষয়চক্র বা ভৌগোলিক ক্ষয়চক্রের ধারণাটি প্রকাশ করেন। ভূমিরূপ বিদ্যার জনক ডেভিস যখন ক্ষয়চক্র ধারণাটি প্রথম প্রবর্তন করেন, তখন তার মাথায় ছিল যে প্রত্যেক ভূমিরূপের এক স্বাভাবিক পরিণতি আছে, যাকে তিনি ভূমিরূপের জীবনচক্র বলেছেন। ক্ষয়চক্রের নিয়ম তত্ত্ব। ভূমিরূপের উত্থান থেকে পতন পর্যন্ত সমগ্র অবস্থাকে বলা হচ্ছে এক একটি চক্র, অর্থাৎ চক্র একটি বিশেষ সময়ে ভূমিরূপ পরিবর্তনের যাবতীয় ঘটনার পরিণতি। ডেভিসের ক্ষয়চক্রের এই ধারণাকে আবদ্ধ নিয়মতত্ত্ব বা ক্লোজ সিস্টেম থিওরি বলা হচ্ছে। এই তত্ত্বে বলা হচ্ছে কোনো রকম বাধা না পেয়ে ক্ষয়চক্র সর্বশেষ পরিণতির দিকে এগিয়ে যায়, অর্থাৎ এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত কোনো ভূমিভাগ সমপ্রায় ভূমিতে পরিণত হবে। ক্ষয়চক্রের নিয়ন্ত্রক সমূহ। ক্ষয়চক্রের নিয়ন্ত্রক সমূহ হচ্ছে গঠন। ডেভিস গঠন বলতে শিলার সব রকম গুণ ও ধর্মকে বুঝিয়েছেন। এর মধ্যে রয়েছে শিলার কাঠিন্য, প্রবেশত্বা, নতি, ভাঁজ বা চ্যুতি। প্রক্রিয়া। ডেভিস প্রক্রিয়া বলতে আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, অগ্নুৎপাত ইত্যাদি নিয়ন্ত্রকগুলোর কথা বলেছেন, যেগুলো ভূপৃষ্ঠের ওপর সর্বদা ক্রিয়াশীল রয়েছে। পর্যায়। সবশেষে কত সময় ধরে এই সব প্রাকৃতিক শক্তি ক্ষয়কার্য করছে তাকে তিনি পর্যায় বলেছেন। তাহলে ক্ষয়চক্রের নিয়ন্ত্রক সমূহ হচ্ছে আমাদের তিনটি: গঠন, প্রক্রিয়া এবং পর্যায়। এবারে আসো ক্ষয়চক্রের বিভিন্ন শর্ত। আমাদের যে ক্ষয়চক্র সম্পন্ন হবে সেটার কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের ধারণাটি কতগুলো বিশেষ শর্তের উপর নির্ভরশীল, যথা সমগ্র অঞ্চলটি অবশ্যই সমুদ্র সমতলের ওপর অবস্থান করবে, উত্থান পূর্বে ক্ষয়কার্য বিশেষ হবে না, অঞ্চলটি পর্যায়ক্রমে কঠিন এবং কোমল শিলার সমন্বয়ে গড়ে উঠবে, জলপ্রবাহজনিত ক্ষয় প্রাধান্য পাওয়ার জন্য অঞ্চলটি জলবায়ু আর্দ্র হওয়া আবশ্যক, ভূমিরূপের বয়স অধিক হওয়া বাঞ্ছনীয়। তাহলে এই শর্তগুলো ফুলফিল করলেই আমাদের ক্ষয়চক্র সম্পন্ন হবে। এবারে আসি ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়। ক্ষয়চক্রের ফলে ভূমিরূপের পরিবর্তনকে লক্ষ্য করে একটি ক্ষয়চক্রকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়: যৌবন অবস্থা, পরিণত অবস্থা এবং পার্থক্য অবস্থা। পরবর্তী স্লাইডে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে আসো যৌবন অবস্থা। প্রাথমিক অবস্থায় ভূমির উচ্চতা অধিক থাকায় ক্ষয়কার্যের ক্ষমতা থাকে বেশি। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের ক্ষয়কার্যের ক্ষমতা থাকে বেশি। এই পর্যায়ে খাড়া ঢালের দরুন তীব্র জলস্রোতের সাহায্যে নদীগুলো ব্যাপক নিম্নমুখী ক্ষয়কার্যের ফলে নদীগুলোর গভীরতা বৃদ্ধি পায়। তাহলে যৌবন অবস্থায় নদীগুলো কিভাবে ক্ষয়কার্য সম্পন্ন করে? নিম্নমুখী ক্ষয়ের ফলে, এবং এর ফলে নদীগুলোর গভীরতা বৃদ্ধি পায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থানের মধ্যে উচ্চতার পার্থক্য থাকে খুব বেশি। এবারে আসো পরিণত অবস্থা। যে অবস্থায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পেতে শুরু করে তাকে বলা হয় পরিণত অবস্থা।
এই পর্যায়ে ভূমির উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায় বলে নদীগুলোর জলস্রোতের তীব্রতা কমে যায়। তাই এই অবস্থায় নদীগুলোতে নিম্নমুখী ক্ষয় কমে গিয়ে পার্শ্বক্ষয় বেড়ে যায়। নদীগুলো সর্পিল বা আঁকাবাঁকা গতিতে প্রবাহিত হয়। তাহলে যৌবন অবস্থায় আমাদের ক্ষয়কার্যের ক্ষমতা থাকে বেশি, নদীগুলো ব্যাপক নিম্নমুখী ক্ষয়কার্য সম্পন্ন করে, ফলে নদীগুলোর গভীরতা বৃদ্ধি পায়। আর পরিণত অবস্থায় এসে ভূমিরূপের উচ্চতা হ্রাস পেতে শুরু করে, ফলে জলস্রোতগুলোর তীব্রতা কমে যায়, নদীগুলো নিম্নমুখী ক্ষয় কমে যায় এবং পার্শ্বক্ষয় বেড়ে যায়, যার ফলে নদীগুলো সর্পিল বা আঁকাবাঁকা গতিতে প্রবাহিত হয়। এবারে আসো বার্ধক্য অবস্থা। এক সময়কার উত্থিত উচ্চভূমি সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়ে একটি ঢেউ খেলানো সমভূমিতে বা সমপ্রায় ভূমিতে রূপান্তরিত হয়। তাহলে যৌবন অবস্থা থেকে শুরু করে পরিণত অবস্থার মধ্য দিয়ে একটা ভূমিরূপ বার্ধক্য অবস্থায় পৌঁছায়, এবং এই বার্ধক্য অবস্থায় এসে এক সময়কার উত্থিত উচ্চভূমি কি হচ্ছে, সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়ে একটা ঢেউ খেলানো সমভূমি বা সমপ্রায় ভূমিতে পরিণত হচ্ছে। এখানে খেয়াল করো, তোমাদের দুইটা চিত্র দেওয়া হয়েছে। প্রথমে বাম পাশের চিত্রটা খেয়াল করো, চিত্র 1। এখানে দেওয়া হয়েছে ডেভিসের ক্ষয়চক্র অনুসারে যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন নদী উপত্যকার আকৃতি। এখানে খেয়াল করো, প্রথমটা হচ্ছে আমাদের পরিণত পর্যায়। পরিণত পর্যায়ে কি হচ্ছে, নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয় সমান। এখানে খেয়াল করো আমাদের নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় সমান। এরপরে আসো যৌবন পর্যায়। এখানে নদীর নিম্নক্ষয় বেশি, দেখো নিম্নক্ষয় বেশি এবং পার্শ্বক্ষয় কম। বার্ধক্য পর্যায়ে নদীর পার্শ্বক্ষয় বেশি, নিম্নক্ষয় কম, তাহলে নিম্নক্ষয় কম হচ্ছে এবং পার্শ্বক্ষয় বেশি হচ্ছে। এবারে আসো চিত্র 2। এখানে ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় দেখানো হয়েছে। প্রথমে দেখো যৌবন অবস্থা। যৌবন অবস্থায় ভূমিটা উচ্চতা অনেক বেশি আছে, ধীরে ধীরে ক্ষয়কার্যের ফলে ভূমি তার উচ্চতা হারাতে শুরু করছে এবং পরিণত অবস্থায় পৌঁছাচ্ছে। পরিণত অবস্থায় এসে নদী আঁকাবাঁকা গতিতে প্রবাহিত হচ্ছে এবং সবশেষে বার্ধক্য অবস্থায় এসে এটি সমভূমি বা সমপ্রায় ভূমিতে রূপান্তরিত হচ্ছে। এটাই ছিল ডেভিস তত্ত্বের মূল আলোচনা। এবারে আমরা জানবো ডেভিস তত্ত্বের সমালোচনা সম্পর্কে। কোনো ভূমিরূপের দ্রুত উত্থান হয় না এবং উত্থান পর্বের পর দীর্ঘ ভূতাত্ত্বিক কালব্যাপী সুস্থিত অবস্থায় অবস্থান করে না। ভূমিরূপের বিবর্তনের নগ্নীভবন প্রক্রিয়ার ক্রিয়াকলাপ বাস্তবিক সমীক্ষার ভিত্তিতে এই মতবাদটি প্রণীত হয়নি। ডেভিস তার মতবাদে ভূমিরূপের তথা নদীর পর্যায়িত প্রতিমূর্তির কথা উল্লেখ করেছেন, যা গ্রহণযোগ্য নয়। ডেভিসের ক্ষয়চক্র মতবাদ বিশেষভাবে তত্ত্বীয় ধরনের ও সরল প্রকৃতির, যা প্রকৃত বাস্তব অবস্থার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয় এবং তত্ত্বটি খুবই বাস্তব বর্জিত। বর্তমান পৃথিবীতে ডেভিস বর্ণিত সমপ্রায় ভূমির কোনো উল্লেখযোগ্য উদাহরণ নেই। তাহলে ডেভিস তত্ত্বের যেমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, ডেভিস তত্ত্ব যেমন ইম্পর্টেন্ট, তেমন অন্যান্য ভূগোলবিদগণ ডেভিস তত্ত্বের যথেষ্ট সমালোচনাও বের করেছেন। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের আজকের লেকচারটি ডেভিসের ক্ষয়চক্র তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আশা করছি এই স্লাইডগুলো থেকে তোমরা ডেভিস তত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে এবং সঠিকভাবে তোমরা এটা পড়াশোনা করবে। আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।